সবাইকে আসসালামু আলাইকুম। ঈদ আয়োজনে আজকে আপনাদের জন্য থাকছে একটি ভিডিওতেই 3 ধরনের 3টি মিষ্টান্ন আইটেম, যেটা আপনারা খুবই সহজে তৈরি করতে পারবেন। তো এভাবে আপনারা মিষ্টান্ন আইটেমগুলো তৈরি করে পরিবেশন করতে পারেন ঈদের দিনে। তো আমি আজকে স্পঞ্জি রসগোল্লা এবং দুধের মালাই সন্দেশ এবং সেই সাথে থাকবে কাঁচাগোল্লা। তো আপনার যা যেটা পছন্দ যে কোনো একটাও এখান থেকে তৈরি করতে পারেন। আশা করছি আজকের এই রেসিপিটি ভালো লাগবে। ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। এখন চলে যাচ্ছি পুরো রেসিপিতে। প্রথমে আমি কাঁচাগোল্লা রেসিপিটি তৈরি করে দেখাবো। আজকের এই কাঁচাগোল্লা তৈরি করার জন্য আমার প্রথমে ছানা লাগবে। সেজন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে এখানে আমি 2 লিটার পরিমাণে ফুল ক্রিম লিকুইড দুধ নিয়ে নিলাম। ফুল ক্রিম লিকুইড দুধ মানে যে দুধটা প্রথম থেকে জাল দিয়ে সেটা থেকে ফ্যাট তুলে নেওয়া হয়নি বা দুধের সরটা তুলে নেওয়া হয়নি। এখন আমি চুলাটা জ্বালিয়ে দেব আর একটি চামচের সাহায্যে দুধটা অনবরত নেড়ে চেড়ে বলক আনিয়ে নিতে হবে। চুলার জালটা আমি হাইতে রেখে দুধটা বলক আনিয়ে নিয়েছি, শুকানোর দরকার নেই। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণে ভিনেগার নিয়েছি, সেই সাথে 2 টেবিল চামচ পরিমাণে পানি নিয়ে মিশিয়ে রেখেছিলাম। তো সেখান থেকে অল্প অল্প করে দিব আর এরকম নেড়ে চেড়ে দিতে হবে। আমি আসলে ভিডিওতে স্পিডটা বাড়িয়ে দিয়েছিলাম, কিন্তু এটা আস্তে আস্তে নিয়ে নিতে হবে। একটু ধীরে ধীরে নেড়ে নিলে আপনার ছানাটা বেশি ভালো হবে। তো যখনই দেখা যাবে পানিটা এরকম স্বচ্ছ হয়ে গিয়েছে, ছানাটাও কেটে গিয়েছে, তখনই ভিনেগার দেওয়াটা বন্ধ করতে হবে। তবে আমার এখানে সম্পূর্ণ ভিনেগারটুকুই লেগে গিয়েছে। এখন আমি ছানাটাকে সাথে সাথে ছেঁকে নিব। প্রথম থেকে আমি একটি স্ট্রেনারের উপরে পাতলা সুতি কাপড় দিয়েছিলাম। এখন আমি ঢেলে দিচ্ছি, কারণ গরম পানিতে বেশিক্ষণ ছানা রাখলে ছানাটা শক্ত হয়ে যাবে, যেটা কাঁচাগোল্লা বানালে ভালো হবে না। এখন ঠান্ডা পানি ঢেলে দিতে হবে যেন ছানার অতিরিক্ত গরম ভাবটা কেটে যায়, শক্ত হয়ে না যায়। এখন আমি 2-3 বারের মতো ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর ফলে ভিনেগারের গন্ধটাও চলে যাবে। এখন আমি চিপড়িয়ে এক্সট্রা পানিটুকু ঝরিয়ে নিচ্ছি। তো যতটুকু সম্ভব পানিটা ঝরিয়ে এটাকে রেস্টে রেখে দিতে হবে প্রায় আধা ঘন্টা। ফিরে এলাম আধা ঘন্টা পর। আধা ঘন্টার মধ্যে এই ছানা থেকে পানিটা ঝরে গিয়েছে। এর থেকে বেশি রাখা যাবে না, তা না হলে আবার ছানাটা বেশি শক্ত হয়ে যাবে। এখন আমি নামিয়ে নিচ্ছি। এখন এই ছানাটাকে মথে নিতে হবে, খুব ভালো করে মথে নিতে হবে। এখন আমি এই ছানাটাকে হাতের তালুর সাহায্যে একটু চেপে চেপে খুবই সুন্দরভাবে মথে নিব। তবে অতিরিক্ত সময় ধরে মথে নেওয়ার দরকার নেই। কিছুক্ষণের মধ্যে দেখা যাবে খুবই মসৃণ হয়ে গিয়েছে। এখন আমি এই ছানাটুকু 2 ভাগে ভাগ করে নিলাম। এখন আমি 1 ভাগ ছানাকে একটি প্লেটে সরিয়ে রাখলাম আর এই অর্ধেকটায় দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণে চিনি। এই চিনিটা দিয়ে এই ছানাটুকু আরেকবার মিশিয়ে নেব, যেন চিনিটা খুব সুন্দরভাবে গলে যায়। এই কাঁচাগোল্লায় কিন্তু মিষ্টির পরিমাণটা খুবই কম হয়, তারপর নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেওয়া ভালো। তো মেখানো হয়ে গিয়েছে। চুলায় একটি মোটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি ছানাটুকু দিয়ে দিলাম। চুলার জালটা একবারে লোতে রেখে এই ছানাটুকু প্রায় 2 মিনিটের মতো রান্না করে নিতে হবে। চুলার জালটা কোনোভাবে বাড়ানো যাবে না, কমিয়ে রাখতে হবে, তা না হলে আবার পুড়ে যাবে। এভাবে অনবরত নেড়ে যেতে হবে। ছানাটা প্রায় 2 থেকে 3 মিনিটের মতো জাল দিয়ে নিয়েছি, হয়ে গিয়েছে। এখন আমি 1/3 কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। মিষ্টির পরিমাণটা আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। এখন আবারও কিছুক্ষণের মতো রান্না করে নিতে হবে, মানে কনডেন্স মিল্কটা দেওয়ার পরে যে লিকুইড হয়ে আসবে সেটাকে শুকিয়ে নিতে হবে। কিছুক্ষণ রান্না করে নিলে দেখা যাবে ছানাটা এরকম প্যান থেকে ছেড়ে দিবে। তখনই বোঝা যাবে আমাদের ছানাটা কাঁচাগোল্লা তৈরি করার জন্য একবারে রেডি। সাথে সাথে নামিয়ে নিচ্ছি। তো নামিয়ে নেওয়ার পরে গরম অবস্থায় বাকি ছানাটুকু দিয়ে মিশিয়ে নিতে হবে। আর এই মিশানোর কাজটা এই বাকি ছানাটুকু গরম থাকা অবস্থায় করে নিতে হবে। এখন 2 ছানাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, যেন কাঁচাগোল্লাটা খুব সুন্দরভাবে বানানো যায়। প্রথম অবস্থায় কিছুটা গরম থাকবে, অতিরিক্ত গরম ভাবটা কাটিয়ে তারপরে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এরকম নরম দেখে ভয় পাওয়ার কিছু নেই। একটু নরম হলে ছানাটা অনেক বেশি সফট হবে, কারণ এটা বানানোর পরে দেখা যাবে এমনিতেই টাইট হয়ে আসবে। তো আমি হাতটা ধুয়ে সামান্য একটু ঘি লাগিয়ে নিয়েছি এবং চামচে সামান্য একটু ঘি লাগিয়ে নিয়েছি। প্রথমবার লাগালেই হবে, আর লাগাতে হবে না। আজকে আমাদের কাঁচাগোল্লাগুলো সবগুলো যেন এক সাইজের হয়, সেজন্য মেজারমেন্ট চামচ ব্যবহার করেছে। তো মিডিয়াম সাইজ করে তৈরি করছি। পরিমাণ মতো নিয়ে হাতে এরকম শেপ দিতে হবে। 2 হাতের মাঝখানে রেখে গোল বলের মতো তৈরি করে নিলে আমাদের এই কাঁচাগোল্লা রেডি। তো এভাবে করে সব কটা কাঁচাগোল্লা তৈরি করে নিব। তারপরে এখানে আমি কিছু পরিমাণে পাউডার দুধ নিয়েছি, সেই দুধে এই কাঁচাগোল্লাকে গড়িয়ে নিতে হবে। তো এভাবে করে হালকা একটু গড়িয়ে নিয়ে এভাবে একটু হাতে তালুতে নিয়ে ঝরিয়ে নিতে হবে, যেন এক্সট্রা যে দুধটা আছে সেটা এখান থেকে ঝরে যায়।
আর এভাবে করে বাকি ছানাটুকু দিয়ে এরকম কাঁচা গোলা তৈরি করতে হবে এবং এরকম পাউডার দিয়ে গুঁড়ে নিতে হবে। তারপরে আপনাদের সাথে একটু পরিবেশন করছি। তো কাঁচা গোলাগুলো মাশাআল্লাহ দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজার হয়েছিল। এই কাঁচা গোলাটা তৈরি করা এতটাই সহজ, যারা একেবারে নতুন কিছুই রান্না করতে পারে না, আমার হিসেবে রেসিপিটি ফলো করলে তারাও বানিয়ে নিতে পারবে এবং খেতেও অসাধারণ হবে। আশা করছি বানালে নিরাশ হবেন না। এখন আমি ডেকোরেশনের জন্য উপরে কিছুটা স্যাফরন দিয়ে দিয়েছি, যা যা ইচ্ছে মতো দিয়ে দিতে পারেন। তো এখন একটি কেটেও শেয়ার করছি আমার এই কাঁচাগোলার ভেতরটা কেমন হয়েছে। কাঁচাগোলার ভেতরটা কেমন হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সফট হয়েছে। এটা যখন কিছুক্ষণ রেখে দিবেন বা ফ্রিজে নরমাল পোর্শনে রেখে খাবেন, এটা একটুখানি টাইট হয়ে আসবে। এই কাঁচাগোলাগুলো খেতে ভীষণ মজার হয়। এখন আমি তৈরি করব মিষ্টির দোকানের মতো দুধের মালাই সন্দেশ।
সেটাতেও কিন্তু খেতে ভালো লাগবে। আশা করছি আজকের এই মালাই সন্দেশগুলো আপনাদের কাছে অনেক পছন্দ হয়েছে। তো এখন আমি চলে যাব স্পঞ্জি রসগোল্লা তৈরি করতে। রসগোল্লা তৈরি করার জন্য ছানাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আর সেজন্য দুধটা ভালো হতে হবে। এখানে আমি গরু কাঁচা দুধ নিয়েছি 1.5 লিটার পরিমাণে, মানে সরাসরি গরুর দুধটা নেওয়ার চেষ্টা করবেন, প্যাকেটের দুধ দিয়ে কিন্তু তেমন একটা ভালো হবে না। তো এখানে আমি 1.5 লিটার পরিমাণে নিলাম। এখন চুলা জালটা আমি জ্বালিয়ে দিয়েছি, এভাবে নেড়ে চেড়ে দিতে হবে আর বলক এনে নিতে হবে, উপরে যেন কোনো প্রকার সর না বাঁধে। আর বলক আসার পরে বেশিক্ষণ এটাকে জাল দেওয়ার কোনো দরকার নেই, বলক আসলেই আমি চুলাটাকে বন্ধ করে দিব। তো চুলাটা বন্ধ করে দেওয়ার পরে আমি অতিরিক্ত গরম ভাবটা কাটিয়ে নেব। অতিরিক্ত গরম দুধের মধ্যে ছানা কাটলে কিন্তু ছানাটা অনেক সময় রাবারি হয়ে যায়, যেটা স্পঞ্জ মিষ্টি ভালো হবে না। তো আমি অতিরিক্ত গরম ভাবটা কাটিয়ে নিয়েছি, প্রায় 4 মিনিটের মতো একটু নেড়ে চেড়ে দিয়েছিলাম যেন গরম ভাবটা চলে যায়। তারপরে এখন আমি ভিনেগার মিশিয়ে দিচ্ছি। আমি এখানে 3 টেবিল চামচ পানির মধ্যে 3 টেবিল চামচ পরিমাণে ভিনেগার নিয়েছি। সেটাকে এভাবে আস্তে আস্তে করে দিতে হবে আর চামচ দিয়ে দুধটাকে নাড়িয়ে দিতে হবে। এই কাজটা একটু ধীরে ধীরে করতে হবে। ভিনেগার মিশানো পানিটুকু আমি অল্প অল্প করে দিলাম আর ছানা কেটে নিলাম। আমার ছানা কিন্তু হয়ে গিয়েছে, এখন তাড়াতাড়ি করে এটাকে ছেঁকে নিতে হবে। তো বেশিক্ষণ ধরে এই পানির মধ্যে রাখা যাবে না, তা না হলে আবার ছানা কিন্তু শক্ত হয়ে যাবে। তো এখন আমি সরাসরি একটি স্ট্রেনারের উপরে ঢেলে দিচ্ছি। আপনারা এই স্ট্রেনারের উপরে একটি পাতলা কাপড় প্রথম থেকে রেডি করে রাখবেন, যেন ছানা কাটার পরে এখানে সরাসরি অতি দ্রুত ঢেলে দেওয়া যায়। তো আমি ঢেলে দিলাম। এখন আমি হালকা করে একটু চেপে দিচ্ছি, তারপরে এখন ঠান্ডা পানি দিয়ে বা নর্মাল পানিটা দিয়ে কয়েকবারের মতো ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, যেন ভিনেগারের গন্ধটা চলে যায়। তো আমি এভাবে পানি দিচ্ছি আর চামচে নেড়ে চেড়ে দিচ্ছি যেন ভিনেগারের গন্ধটা কোনোভাবে না আসে। আপনারা কলের নিচে রেখেও এই কাজটি করে নিতে পারেন। আমি 2 থেকে 3 বারের মতো এরকম পরিষ্কার করে নিলাম। এখন একটু হালকা করে চেপে দিতে হবে, এই ছানারটাকে বেশি চাপাচাপি করা যাবে না। তো হালকা চেপে যতটুকু পানি বের হবে আর বাকিটুকু এটাকে রেস্টে রেখেই নিতে হবে। তো আমি হালকা করে একটু চেপে দিচ্ছি অতিরিক্ত পানিটা যেন চলে যায়। এখন এটাকে রেস্টে রেখে দিতে হবে প্রায় 1 ঘন্টা। উপরে এরকম একটা ভারী কিছু দিলে পানিটা খুব দ্রুত কিন্তু চলে যাবে। তো আমি একটা কাচের হাফ প্লেট দিয়ে দিয়েছিলাম। ফিরে আসলাম আমি 1 ঘন্টা পর, আর 30 মিনিট পরে আমি একটি তাওয়াল দিয়ে পেঁচে রেখেছিলাম যেন এই পানিটা চুষে নেয়। তো তাওয়ালটা কিন্তু ভিজে গিয়েছে। তো আপনারা অবশ্যই কিছুক্ষণ পরে এরকম একটি মোটা তাওয়াল দিয়ে ছানাটাকে পেঁচিয়ে রাখবেন, তাহলে পানিটা খুব সুন্দরভাবে শুষে নেবে। আর অতিরিক্ত সময় ধরেও কিন্তু ছানা রাখা যাবে না, ছানার মধ্যে ময়েস্ট একটা ভাব থাকতে হবে, এতে করে পঞ্চ মিষ্টি ভালো হবে। তো ছানা কিন্তু আমার পারফেক্ট হয়ে গিয়েছে, খুবই সফট হয়েছে। এখন এই ছানাটাকে আমি হালকা হালকা করে একটু ভেঙে নিচ্ছি, তারপরে হাতের এই জায়গার অংশটা দিয়ে এই ছানাটাকে খুব ভালো করে মথে নিতে হবে। তো ছানাটা শরীরের প্রেশার অতিরিক্ত দিয়ে আবার মথা যাবে না, এতে করে দেখা যায় ছানা থেকে কিন্তু তেল বের হয়ে যাবে। তো এমনভাবে ঘষতে হবে ছানাটাকে যেন ছানাটা খুব সুন্দর মসৃণ হয়ে যায় এবং এর থেকে কোনো প্রকার তেল বের না হয়। তো আমি প্রায় 6 থেকে 7 মিনিটের মতো ছানাটাকে এরকম মুথে নিয়েছি, মসৃণ হয়ে গিয়েছে। এখন দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে ময়দাটা দিয়ে আমি আরও একটুখানি এরকম হালকা করে মিশিয়ে নিচ্ছি। তো ছানাটা দেখে আপনারা বুঝতে পারছেন কতটা স্মুথ হয়েছে, হাত থেকেও ছেড়ে দিয়েছে এবং প্লেট থেকেও কিন্তু ছেড়ে আসছে। তো আমার ছানা কিন্তু মথাও হয়ে গিয়েছে। এই ছানা অবশ্যই খুব ভালো করে মুথে নিতে হবে, তাহলে মিষ্টি খুবই পারফেক্ট হবে। এখন আমি রসগোল্লার জন্য ছানা থেকে এখানে ছোট ছোট বলের মতো করে ভাগ করে নিচ্ছি, যেন প্রত্যেকটা ছানার মিষ্টি খুবই সুন্দর সমান হয়। আমি মিডিয়াম সাইজ করে এই ছানার বল তৈরি করছি। তো কিছুটা ছানা হাতে নিয়ে নিলাম, তারপর এরকম হালকা একটু চেপে চেপে ছানার বল তৈরি করে নিতে হবে। আর অবশ্যই খেয়াল রাখতে হবে বলের মধ্যে কোনো প্রকার যেন ফাটল না থাকে, তা না হলে আমরা যখন চিনি শিরায় দিব এই ছানাটা কিন্তু ভেঙে যাবে। তো এভাবে করেই প্রত্যেকটা ছানার বল তৈরি করে নিতে হবে। আর যদি দেখা যায় ছানার বলগুলো তারপরও ফেটে যাচ্ছে, তাহলে আপনারা একটা একটা করে নিয়ে এরকম প্লেটের মধ্যে হালকা একটু ঘষে এরকম বলের মতো তৈরি করতে পারেন, তাহলে কিন্তু প্রত্যেকটা বল মসৃণ হয়ে যাবে। প্রত্যেকটা ছানার বল আমি ঠিক একইভাবে তৈরি করে নিয়েছি। এখন হালকা ভিজা নিগড়ানো কাপড় দিয়ে আমি ছানাগুলো ঢেকে রাখলাম, এতে করে উপরে ড্রাই হবে না। এখন চুলায় আমি চলে আসলাম। চুলায় একটি পাত্র বসে এখানে 1.5 কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি চিনি, আর 1.5 কাপ চিনির জন্য এখানে আমি প্রায় 4 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। আর এই রসগোল্লার জন্য চিনির শিরাটা অবশ্যই পাতলা হতে হবে।
এখন আমি চুলাটাকে জ্বালিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে দিচ্ছি যেন চিনিটা খুব সুন্দরভাবে গলে যায়। চুলার জালটা এই পর্যায়ে আমি হাইতে রেখে দিব। এখানে আমি 3টা এলাচি দিয়ে দিলাম খুবই সুন্দর একটু ফ্লেভারের জন্য। তখন নেড়ে চেড়ে অপেক্ষা করছি ফুটে ওঠার আগ পর্যন্ত। পানিটা এর মধ্যে বলক এসে গিয়েছে, তো বলক আসার পরে সে ছানার বলগুলো ছেড়ে দিতে হবে। আপনারা অবশ্যই ছানার বলগুলো ছাড়ার সময় একটুখানি এরকম গোল করে নেবেন। আমারটা আসলে গোল করা হয়নি, এজন্য ছানাগুলো তেমন একটা গোল হয়নি। আপনারা অবশ্যই এই ছানার বলগুলো শিরা দেওয়ার আগে একটুখানি গোল করে নেবেন, তাহলে ছানাগুলো খুবই সুন্দর গোল বলের মতো হয়ে যাবে। এখন চুলার জালটা হাইতে রেখে আমি প্রায় 3 থেকে 4 মিনিটের মতো এরকম বলক আনিয়ে নেব। তো 3-4 মিনিট পরে দেখা যাবে ছানার বলগুলো খুব সুন্দরভাবে বড় বড় হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে ময়দা, আর সেই সাথে আমি 2 চা চামচ পরিমাণে পানি দিয়ে খুব ভালো করে মিশিয়ে এই ছানার উপরে দিয়ে দিলাম। এই ময়দার মিশ্রণটি দেওয়ার কারণে রসগোল্লার উপরে ঝাঁক সৃষ্টি হবে, আর এই ঝাঁক সৃষ্টি হওয়ার কারণে রসগোল্লাটা পুরো শিরা দিয়ে কিন্তু ভরে যাবে। আর শিরা দিয়ে যখন এই রসগোল্লাটা কাভার হয়ে যাবে, এতে করে রসগোল্লাটা খুব সুন্দরভাবে সেদ্ধ হবে এবং খুবই সফট হবে। অবশ্যই এই উপকরণটি আপনাকে দিতে হবে। তো এখন আমি ঢেকে অপেক্ষা করছি 12 থেকে 15 মিনিট। এর মধ্যে আপনার যদি ঝাঁকটা অতিরিক্ত উপরে উঠে যায়, তাহলে ঢাকনাটা এরকম একটুখানি উপরের দিকে উঠিয়ে দিতে হবে যেন ঝাঁকটা আবার একটু নিচে চলে যায়। তো এভাবে করে উঠিয়ে দিতে হবে আর নামিয়ে দিতে হবে। এভাবে করে হাই ফ্লেমে রসগোল্লাটা রান্না করে নিতে হবে। তো আমি প্রায় 15 মিনিট পরে ফিরে এলাম। 15 মিনিটের পরে দেখা যাবে এই রসটা অনেকটাই টেনে এসেছে। এখন একটু চামচের সাহায্যে আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি। আমি আসলে ছড়ানো কড়াইটা ব্যবহার করেছি, আপনারা অবশ্যই ডিপ কোনো হাঁড়ি ব্যবহার করবেন। তো রসটা কমে গিয়েছে, এখন কিন্তু কিছুটা পানি অ্যাড করতে হবে। আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। প্রথমে 1 কাপ নিয়েছিলাম, তো এভাবে করে চামচের সাহায্যে অল্প অল্প করে দিতে হবে। আর এভাবে করে আমি 2 বারে 2 কাপ পরিমাণে পানি ব্যবহার করেছি। আর এই রসগোল্লাটা রান্না করে নিয়েছি। এখন আমি আবারও ঢেকে অপেক্ষা করলাম প্রায় 10 মিনিটের মতো। এই 10 মিনিটের মধ্যে আমার রসগোল্লা কিন্তু একেবারে রেডি হয়ে যাবে। আর চুলার জালটা এ পর্যায়েও হাইতেই থাকবে। তো শিরাটা ভিতরে ঢুকেছে আর মিষ্টিটা হয়েছে নাকি এটা কিভাবে বুঝতে হবে? আপনি পানি নিয়ে এরকম পানির মধ্যে ছেড়ে দিবেন, দেখা যাবে রসগোল্লাটা খুব সুন্দরভাবে পানিতে ডুবে গেছে। মানে এই রসগোল্লাটা খুব সুন্দরভাবে রস খেয়ে একবারে ভারী হয়ে যাবে। প্রথমে কিন্তু রসগোল্লাটা পানিতে বা শিরাতে দেওয়ার সাথে সাথে এগুলো ভাসছিল, এখন কিন্তু আর ভেসে নেই, এখন শিরার মধ্যে ডুবে আছে। মানে আমার রসগোল্লাটা হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। অতিরিক্ত গরম ভাবটা কাটিয়ে যখন নর্মাল তাপমাত্রা চলে আসবে, তখনই আমি রসগোল্লাটাও পরিবেশন করেছি। উপরে আরও কিছুটা রস দিয়ে দিলাম। আর এই রসগোল্লাটা কিন্তু রসেই ডুবে থাকে, রসের পরিমাণটা বেশি থাকে। আর এটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার এই রসগোল্লা বা স্পঞ্জি মিষ্টিটা কতটা পারফেক্ট হয়েছে। ভিতরে রস কিন্তু ঢুকে এটা একবারে টইটুম্বর হয়ে আছে এবং খুবই ফ্লাফি। আর এই স্পঞ্জি রসগোল্লা মিষ্টি কখনো ফ্রিজে রেখে পরিবেশন করতে যাবেন না, এতে করে কিন্তু স্পঞ্জি ভাবটা চলে যায়। এটা নর্মাল তাপমাত্রা রেখে খেতে হয়। আর যদিও খাওয়া হয় তাহলে ফ্রিজ থেকে বের করে কিছুক্ষণ রেখে নর্মাল তাপমাত্রা এনে তারপরে পরিবেশন করবেন, তাহলে কিন্তু খেতে ভীষণ মজা লাগবে। যারা স্পঞ্জি রসগোল্লাটা খেতে চাচ্ছেন অথচ আনা হচ্ছে না, তারা এই রেসিপিটি ফলো করে বাসায় তৈরি করতে পারেন। আমি আশা করছি ইনশাআল্লাহ আপনাদের রেসিপিটা পারফেক্ট হবে। আমি পুরো রেসিপিতে চুলায় একটু প্যান বসিয়ে এখানে আমি 2.5 লিটার দুধ দিয়ে দিচ্ছি। ভালো লাগবে, মানে 2 কেজি আর হচ্ছে আধা কেজি। তো এই দুধ দিয়ে আজকে আমি ছানাটা তৈরি করে নেব। তবে